ওয়েলকাম টু ভূত.com। ভূত.com-এ আপনাদের সকলকে স্বাগত। এটা আমাদের প্রথম এপিসোড। আমাদের জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যেটা হয়তো আমরা নিজেরাই বিশ্বাস করি না অথবা কাউকে বলতে চাই না। কেই বা হাসির পাত্র হবে সবার সামনে। সেই জানা অজানা কথাগুলোকে আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য। আমি অমিত। বসিরহাটে আমার বাড়ি। আমার বাড়ির লাগোয়া রয়েছে বিরাট এক অশ্বত্থ গাছ, যে কিনা আমাদের বাড়িটাকে সর্বক্ষণ ছায়া দিয়েই চলেছে। আর রয়েছে বাড়ির সামনে বিরাট এক পুকুর। কাজ থেকে ফিরে পুকুরের ধারে বসলে পুকুর থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়ায় যেন সারাদিনের ক্লান্তিটাকে দূর করে দেয়। মাস পাঁচেক আগেই আমার বিয়ে হয়েছে। বিয়ের পর দিনগুলো বেশ ভালোই কাটছিল। তবে আমার জীবনের সেই কালো দিনটা আসে আজ থেকে ঠিক 1 মাস আগে। দিনটি ছিল শনিবার। সেদিন আমার এক বন্ধুর রিসেপশনে আমার ইনভিটেশন ছিল। ও বারবার করে আমাকে বলে দিয়েছিল, ভাই, বউকে নিয়ে কিন্তু আমার রিসেপশনে আসতেই হবে, কোনো কথা শুনবো না। এতবার করে রিকোয়েস্ট করেছিল যে ওর কথা ফেলতে পারিনি। সেদিন সন্ধে 6টার মধ্যে বাড়ি ফিরে আসি। হাত মুখ ধুয়ে মাকে বলি একটু লিকার চা করতে। কিছুক্ষণ পরেই মা চা নিয়ে আসে। চায়ে চুমুক দিতে দিতে দেখি মিনতি আলমারি থেকে সমস্ত শাড়ি নামিয়ে ভেবে পাচ্ছিল না কোন শাড়িটা পরে যাবে। আমি চায়ে চুমুক দিতে দিতে বললাম, কি গো, তোমার শাড়ি বাছা হলো? চলো, এবার তো না হলে দেরি হয়ে যাবে। ও অনেক ভেবে শেষে ঠিক করে বিয়ের বেনারসিটাই পরবে। কথাটা মায়ের কানে যেতেই মা হঠাৎ করে কেমন যেন রেগে ওঠে এবং বলে, না, একদম নয়, 1 বছরের মধ্যে বিয়ের বেনারসি পরে কোথাও যাওয়া চলবে না। মাকে কারণ জিজ্ঞাসা করলে মা বলে, 1 বছরের মধ্যে বিয়ের বেনারসি পরলে নাকি তেনাদের আকর্ষণ হয়। তেনারা মানে বুঝতেই পাচ্ছেন কাদের কথা বলছি। আমি আবার এইসব ভূত ঠুট বিশ্বাস করি না। তাই মাকে হাসতে হাসতে বলি, আরে মা, তোমার এই কুসংস্কার বন্ধ করো তো, এইসব আর এখনকার দিনে চলে না। এবং মিনতিকে বলি, যাও, তুমি রেডি হয়ে নাও। কথায় বলে, মাঝে মাঝে বড়দের কথা কুসংস্কার বলে মনে হলেও শোনা উচিত, যেটা আমি সেদিন করিনি, যার পরিণাম আমার জন্য অপেক্ষা করেছিল। ঠিক 7:30 নাগাদ আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ভেবেছিলাম বন্ধুর সাথে একটু দেখা করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি ফিরে আসবো, কেননা পরের দিন সকালে আমাকে আবার কাজে বেরোতে হয়। কিন্তু সেটা আর হলো না। ফেরার সময় আকাশ ভেঙে নেমে আসলো বৃষ্টি। বৃষ্টির কারণে আমাদের বেরোতে প্রায় রাত 12টা বেজে যায়। একে তো এত রাত, তার উপর বৃষ্টি, তাই রাস্তায় একটাও টোটো বা রিক্সার দেখা মেলেনি। অগত্যা হাঁটা পথটাই বেছে নিই। ঘোড়া পথ ছেড়ে শর্টকাট নেওয়ার জন্য রেল লাইনের উপর দিয়েই বাড়ি ফিরছিলাম। হঠাৎ চোখে পড়ে রেল লাইনের উপর কিছু লোকের ভিড় জমেছে। মনে কৌতূহল জন্মায়। কৌতূহল ধরে রাখতে না পেরে এগিয়ে যাই ভিড়ের দিকে। গিয়ে দেখি সম্ভবত একটা অল্প বয়সী মেয়ে ট্রেনে কাটা পড়েছে। এত বিভৎসভাবে কাটা পড়েছে যে বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পরের দিন সকালবেলা কাজের উদ্দেশ্যে রওনা হই। দুপুরবেলা ওই 2টো নাগাদ ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বার করে দেখি মায়ের ফোন।
ফোনটা রিসিভ করতেই ফোনের উল্টো দিক থেকে মা বলে, খোকা খোকা তুই এক্ষুনি বাড়ি হয়, বৌমা যেন কিরকম করছে। খবরটা শোনা মাত্র আমি তড়িঘড়ি বাড়ি ফিরে আসি। বাড়িতে ফিরে মাকে জিজ্ঞেস করতেই মা বলে, তুই ঘরে গিয়ে দেখ বৌমা যেন কি করছে। ঘরে ঢুকতেই যে দৃশ্য আমার চোখে পড়ে সেটার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না। ঘরে ঢুকে দেখি খাটের এক কোণায় মিনতি হাঁটু গেড়ে বসে রয়েছে এবং তার পরনে কোনো কাপড় নেই। তার হাতে যেন কি একটা রয়েছে। একটু উকি মেরে দেখতে পাই ওর হাতে একটা মরা ইঁদুর, যেটাকে ও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর ওর মুখ রক্তের লাল হয়ে গেছে। খাওয়াতেও এতটাই ব্যস্ত ছিল যে ঘরে আমার উপস্থিতি ও লক্ষ্য করেনি। এই বীভৎস দৃশ্য দেখে গলা আমার শুকিয়ে আসে। অনেক কষ্টে নিজেকে সামলে ওকে ডাক দিই, মিনতি মিনতি তুমি এটা কি করছো? মিনতি। ডাকা মাত্র ও খাওয়াটা থামিয়ে আমার দিকে তাকায়। সে কি দৃশ্য, সে কি দৃষ্টি! যেন মনে হচ্ছিল আমাকে এখনই ছিঁড়ে পাল্লা খেয়ে নেয়। আর কিছু বলতে যাব এমন সময় ও খাটের উপর থেকে এক লাফ দিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমি কিছু ভেবে ওঠার আগেই আমাকে এক ধাক্কায় নিচে ফেলে দিয়ে ও রাস্তার দিকে ছুট লাগায়। আমি আর আমার মা ওর পিছন পিছন বাইরের দিকে ছুট লাগাই। মিনতি মিনতি যেও না, শোনো মিনতি। বাড়ি থেকে কিছুটা দূরত্বেই ওকে আমরা ধরে ফেলি, কিন্তু ওকে যে টেনে বাড়িতে নিয়ে আসবো সেই জোর যেন আমাদের দুইজনের হচ্ছিল না। মনে হচ্ছিল ওর উপর যেন 10টা হাতি ভর করেছে। কি বীভৎস সেই শক্তি, যেন ওকে ধরে রাখতেই পারছিলাম না। চেঁচামেচি দেখে আশেপাশের লোকজন সব বেরিয়ে পড়ে। শেষে পাড়ার কিছু লোকের সহযোগিতায় ওকে টেনে হিচড়ে আমরা ঘরে নিয়ে আসি এবং খাটের সাথে বেঁধে ফেলি। বেঁধে ফেললে ও আমাদের উপর চিৎকার করতে থাকে, কিন্তু এই আমি কার গলা শুনছি? এ তো মিনতি নয়, যেন মিনতির ভিতর থেকে অন্য কেউ একজন কথা বলছে। খুলে দে, খুলে দে বলছি আমায়, এখনই খুলে দে, নাহলে কিন্তু তোর গাড় মটকে রক্ত খাবো আমি। আমাকে বেঁধে রাখবি? এত সাহস তোর? খুলে দে বলছি এখনই। ঘরের দরজা বন্ধ করে আমরা সবাই বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে আসতেই মা আমায় জিজ্ঞাসা করে, কালকে তোরা কোথা থেকে ফিরেছিলি খোকা? জিজ্ঞাসা করতেই মাকে আমি কালকে রাতের সমস্ত ঘটনা খুলে বলি। পুরো ঘটনা শুনে মা আমার উপর প্রথমে প্রচণ্ড ডাকাডাকি করে এবং পরে পাশের এক কাকিমাকে বলে ওঝা ডাকার জন্য। শোনা মাত্র মাকে আমি আটকে বলি, মা তুমি এইসব কি করছো? ওঝা! তুমি এইসব কুসংস্কার মাথায় রেখো না, আমি এখনই ডাক্তার ডাকছি, ও ডাক্তারের প্রয়োজন আছে। মা আমাকে ধমক দিয়ে বলে, তুই থাম, সর্বনাশ তো করেই ফেলেছিস বউটার, এখন আমাকে যা করার করতে দে, তুই চুপ করে বস ওখানে। ঘন্টা দেড়েক পর একজন ওঝাকে পাশের বাড়ির কাকিমা আমাদের বাড়িতে নিয়ে আসে। ওঝা আসার পর সে আমাদের ঘরে ঢোকেনি, সে আমাদের গেটের সামনে রাস্তার উপরই বসে পড়ে এবং কী সব দণ্ডি ফন্ডি আরও কী সব জিনিস ছিল তার ঝোলা থেকে বার করে সেগুলো রাখে এবং বলে মিনতিকে যেন আমরা বাইরে ওনার সামনে নিয়ে আসি। ওনার কথা মতো আমরা ঘরে গিয়ে 3-4 জন মিলে মিনতিকে এনে ওনার সামনে বসাই। বসানোর পর উনি কী সব মন্ত্রমুখে বিড়বিড় করতে থাকে এবং একটা কালো প্লাস্টিক থেকে সাদা সাদা গুঁড়ো, আমি বুঝতে পারলাম না ওটা কি, সাদা সাদা গুঁড়ো
মুঠো মুঠো করে ওর গায়ে চড়তে থাকে। যতবার ওই গুঁড়োগুলো ওর গায়ে গিয়ে লাগছিল, ও যেন মনে হচ্ছিল ওর গায়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, এরকমভাবে চেঁচাচ্ছিল। এরকম কিছুক্ষণ চলার পর ওঝা মিনতিকে জিজ্ঞাসা করে, তুই কে? এই মেয়েটাকে কেন ধরেছিস? কেন বিরক্ত করছিস ওকে? উল্টো দিক থেকে উত্তর আসে, বলবো না আমি, তুই যা পারিস করে নে, আমি বলবো না। ওঝা বলে, বলতে তো তোকে হবেই, দেখি তুই কতক্ষণ না বলে পারিস। আবার প্লাস্টিক থেকে ওই সাদা গুঁড়োগুলো মুঠো করে নিয়ে ওর গায়ে ছোড়ে। এরকম কিছুক্ষণ চলার পর অবশেষে মিনতি বলে, আর মারিস না। ওঝা বলে, তাহলে বল তুই কে? কেন ওকে ধরেছিস? আমি শিখা, রেল লাইনের পাড়ে আমার বাড়ি। সংসারে অশান্তির জন্য আমি রেল লাইনে গলা দিই। ওরা ওখানে আমার কাটা দেহ দেখতে এসেছিল। ওর গায়ে বিয়ের বেনারসি ছিল, তাই আমি ওর ঘাড়ে চাপি। ওকে আমি ছাড়বো না, ওকে আমি আমার সাথেই নিয়ে যাব। আমি থাকতে তুই ওকে কোনোদিনও নিয়ে যেতে পারবি না। তুই ওকে ছাড়বি কি না বল। বলে আবার সাদা গুঁড়োগুলো ওর গায়ে ছুঁড়ে মারে। মারিস না, যাব, ছেড়ে দেব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি রক্ত খেয়েই যাব, রক্ত পান ছাড়া আমি ওকে ছাড়বো না। ওঝা বলে, ঠিক আছে, তোর রক্ত খাওয়ার ব্যবস্থা আমি করছি। এবং আমাদের দিকে তাকিয়ে বলে, গোটা মুরগি যাতে নিয়ে আসা হয়। ওঝার কথা মতো একটা মুরগি এনে আমরা ওঝার সামনে রাখি। ওঝা তখন বলে, নে, এটাকে মেরে রক্ত খেয়ে ওর শরীর এখনই ছেড়ে দে। এর পরে যে ঘটনাটা ঘটেছে সেটা দেখার জন্য আমরা হয়তো কেউই সেখানে প্রস্তুত ছিলাম না। আমাদের সবার চোখের সামনে ও জ্যান্ত মুরগিটাকে ধরে ওর ঘাড় মোটকে চুষে চুষে রক্ত খেল। এবং রক্ত খেয়ে যাওয়ার সময় বলে গেল, এই যাত্রায় আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না। এই অসত্য গাছেই আমি থাকব। এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না। বলে মিনতি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ওঝা বলে, ওর শরীরও ত্যাগ করেছে, এবার ওকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দাও। ওনার কথা মতো আমরা মিনতিকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিই। ঘন্টা চারেক পর মিনতির জ্ঞান আসে এবং তার এই যে ঘটে যাওয়া সময়গুলো কিছুই মনে ছিল না। আমরা ওকে আর মনে করাইনি। তবে আমার বন্ধু আজও মনে করে ওই অসত্য গাছে সে এখনো আছে, সে কোথাও যায়নি। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে এরকম সত্য ঘটনা আপনাদের সামনে আমরা আরও নিয়ে আসতে পারি। শুনতে থাকুন ভূত.com।